নাশকতার মামলায় মির্জা ফখরুলকে জামিন দেননি হাইকোর্ট, চলছে অবরোধের শেষ দিন। রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মিছিল। সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক ঠেকাতে ব্যর্থ ইসি, বলছেন বিশিষ্টজনরা। ঢালাওভাবে বদলি অযৌক্তিক। রাজধানী সহ সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবীরা। শুক্রবার থেকে জেগে বসতে পারে শীত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন দেননি হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলের জামিন আবেদন না মঞ্জুর করেন। একই সাথে কেন তাকে জামিন না দেওয়া হবে তা জানতে 7 দিনের রুল জারি করেছে আদালত। এর আগে 3 ডিসেম্বর মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করেছেন অ্যাডভোকেট সগির হোসেন লিওন। গত 29 অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায় পুলিশ। সরকার পতনের এক দফা দাবি আদায়ে ওই দিন সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। পরে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের বিশেষ রিপোর্টার আহমেদ সারোয়ার। সরাসরি কথা বলবো তার সাথে। সারোয়ার, মির্জা ফখরুলের জামিন না দেওয়ার পর আইনজীবীরা কি বলছেন? হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে জামিনের আবেদন করা হয়েছে। আপনি জানেন যে গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেখানে প্রধান বিচারপতির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, একজন পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটেছে, সেই এবং নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে বিচারপতি মোহাম্মদ সেলিম এবং বিচারপতি শাহেদ নুরুদ্দিনের আদালতে মির্জা ফখরুলের আইনজীবীরা তার জামিনের জন্য আবেদন করেন। তো আজকে শুনানিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা বলেন যে মির্জা ফখরুল ইসলাম আসলে এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এই ঘটনাস্থল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জনসভায় ছিলেন সেটার দূরত্ব অনেক এবং সে তখন মাইকের আওয়াজ ছিল না, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মামলায় বা এই ঘটনার সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা আছে এমনটা পুলিশ জানাতে পারেনি এখন পর্যন্ত। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউকে বলেছেন বা কোনো ধরনের নির্দেশনা দিয়েছেন এটারও কোনো প্রমাণ নেই। উপরন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়স্ক ব্যক্তি, একজন দলের মহাসচিব এবং তিনি অসুস্থ, তারা জামিন দাবি করছেন। এবং এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন আদালতকে জানান যে এই একই মামলায় যে 13 নম্বর আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত 2 নম্বর আসামি এবং ব্যারিস্টার শাহজাহান ওমর তিনি 11 নম্বর আসামি। শাহজাহান ওমরকে এরই মধ্যে সেশন জজ থেকেই কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। তো তারা মির্জা ফখরুল ইসলামের সার্বিক বিবেচনা, দলের মহাসচিব এবং তার শারীরিক অসুস্থতা সবকিছু মিলে এবং এই মামলার সাথে তার সম্পৃক্ততা নেই, এই বিবেচনায় তাকে জামিনে আবেদন করেন। কিন্তু আদালত আরো শুনতে চান রাষ্ট্রপক্ষকে, আসলে রাষ্ট্রপক্ষের কি বলার আছে কিনা, সেই জন্য তারা সময়ও বেশি নেই। এই জন্য তারা 1 সপ্তাহের বলছিল যে আপনারা হয়তো নিয়ে যান এটা। তো ওনারা যেহেতু নিতে চায়নি, অথবা আমরা রুল দিব, জামিন না দিয়ে রুল দিব, আমরা শুনতে চাই। তো কোর্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা বলল যে ঠিক আছে আপনি রুল দেন। তখন উনি 1 সপ্তাহের রুল দিলেন। এই 1 সপ্তাহের মধ্যে যদি রুল শুনানির জন্য রেডি করতে পারেন তাহলে আদালত জামিনের ব্যাপারটা শুনবেন। এই ছিল আজকে এই পর্যন্ত। তো ওই 1 সপ্তাহের রুল দিয়েছেন এবং বন্ধের আগেই হয়তো রুলটা শুনানির জন্য প্রস্তুত করা যাবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা। ধন্যবাদ সারোয়ার। তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনাদের ডাকা 10ম দফা অবরোধের দ্বিতীয় দিন সকালে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃষ্টি ভেজা সকালে মিছিল ও পিকেটিং এর নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পীরজঙ্গি মাজার মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে দিনের শুরুতে রাজধানীর রাস্তায় অন্য দিনের চেয়ে যান চলাচল কম রয়েছে। সীমিত আকারে চলছে গণপরিবহন। নগরীতে কিছু কিছু পরিবহনের বাস চলতে দেখা গেছে। প্রাইভেট কার, সিএনজি, রিক্সা সহ অন্যান্য প্রাইভেট যানের উপস্থিতিও তুলনামূলক কম। নগরীর মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। সতর্ক পাহারায় রয়েছে পুলিশ ও র্যাবের টহল গাড়ি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয়নগর এলাকায় আছেন সহকর্মী মাইনুল শোভন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শোভন, রাজধানী অবরোধের খবর জানাবেন। রুকসানা, বৃষ্টি স্নাত একটি
নিরুত্তাপ প্রকৃতি এবং নিরুত্তাপ প্রকৃতির সঙ্গে মিলিয়ে বলতে হয় যে একটি নিরুত্তাপ অবরোধ অনেকটাই চলছে। তবে এই আমি যে এলাকায় অবস্থান করছি অর্থাৎ বিজয়নগর এলাকা, এই এলাকায় বিএনপির মিত্র যারা আছে, যেসব দল আছে, তাদের মিছিল এবং বিভিন্ন ধরনের সমাবেশে মোটামুটি কিছুটা হলেও উত্তাপ ছড়িয়েছে। কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী সমমনা জোট বা তারা একটি মিছিল করেছে এবং মিছিল থেকে তারা এই নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, তফসিল বাতিলের দাবি জানিয়েছে। এছাড়াও আমরা দেখেছি 12 দলীয় জোটের ব্যানারে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে একই দাবি জানানো হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, যেটি সবসময় রাজপথে সরব একটি দল সরকার বিরোধী আন্দোলনে, তারা এই মুহূর্তে একটি মিছিল নিয়ে এই বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করছে এবং সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়াও রাজধানীর বক চত্বরে সকালের দিকে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, যেটি বেশ উত্তাপ ছড়িয়েছে। কিন্তু এই বিজয়নগর এলাকায় সমমনা দল ছাড়া বিএনপির অন্য কোনো দলের এখানে তৎপরতা, বিশেষ করে বিএনপির তৎপরতা দেখা যায়নি। তবে যুব দলের পক্ষ থেকে একটি মিছিল করা হয়েছে আরামবাগ এলাকায় মিছিল করা হয়েছে। এছাড়াও রুহুল কবির রিজভির নেতৃত্বে আরেকটি মিছিল হয়েছে সকাল থেকে। তো সবদিকে বলা যায় যে মোটামুটি আস্তে আস্তে অবরোধের সময় যত বাড়ছে, অর্থাৎ যেহেতু 10ম দফা অবরোধ চলছে, সেই অবরোধের সঙ্গে অনেকের সাধারণ মানুষের অনেকটাই সখ্যতা বলতে অথবা অভ্যস্ততার বিষয়টা চলে আসছে। তো এছাড়াও যান চলাচলের কথা যদি বলতে হয় তাহলে বলতে পারি যে গণপরিবহন, কিছু গণপরিবহন চলছে, তবে প্রাইভেট পরিবহন সেটি কিছুটাই কম চলছে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছ থেকে অবরোধের সার্বিক চিত্র। রুকসানা। শুভন, ধন্যবাদ আপনাকে। এদিকে বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে সারা দেশে চলছে অবরোধ। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়কে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাতে মহানগরীর চান্দাগাঁও C&B কলোনির সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দল আনসার রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে অগ্নিসংযোগ করলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। এদিকে অবরোধের সমর্থনে মানিকগঞ্জ সিংগাইর আঞ্চলিক সড়কে ও সাটুরিয়া টাঙ্গাইল সড়কের দরগ্রামের শিমুলিয়া এলাকায় জটিকা মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়ের নেতৃত্বে সকালে সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। সিরাজগঞ্জ বগুড়া সড়কের আলমপুর বাজার এলাকায় বিক্ষোভ ও পিকেটিং করেছে জেলা জামায়াতে ইসলামী। দুদিনের সফরে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। 18 ডিসেম্বর শুরু হবে নির্বাচনী প্রচারণা। নির্বাচন সামনে রেখে নিজ নির্বাচনী আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন দিক নির্দেশনা দিতে গোপালগঞ্জ এই সফর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে নির্বাচনী এলাকায় কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হোসেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চললেও এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। আর নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেছেন, অতীতে বাংলাদেশের মানুষ কিছু মুহূর্তের জন্য গণতন্ত্র পেলেও বর্তমান নির্বাচনকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না। মুহিবুল্লাহ মুহিবের বিশেষ রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই অস্ত্র প্রদর্শন, শোডাউন, জনসংযোগে ব্যাপক লোক সমাগম করে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতে দেখা যায় বিভিন্ন প্রার্থীকে। বিশেষজ্ঞরা বলছেন, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হোসেন বলেছেন, অতীতে এই বিধি কার্যকর হলেও বর্তমান নির্বাচন কমিশন উদাসীন। আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে বিপুলভাবে এবং যে শক্তভাবে এই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল সেভাবে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমরা তো আশ্চর্য হই। আমাদের সময়ে আমরা আচরণবিধিটা করেছিলাম এবং ওই আচরণবিধি তখন কার্যকরও হয়েছে, যদিও শিডিউল ডিক্লেয়ারের পরে নির্বাচনের দিন থেকে 21 দিন আগের থেকে মাত্র করা যাবে, প্রচারণায় নামা যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে দলে দলে লোকজন প্রচারণায় নেমে গেছে।
ব্রতির নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ বলেছেন, যে পরিস্থিতির মধ্যে নির্বাচন হচ্ছে এবং যেভাবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এটাকে কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না। নির্বাচনের এই আগ মুহূর্তে রাজনৈতিক কর্মীরা অস্ত্র ধরে ঘুরে বেড়াচ্ছে কেন? এবং নির্বাচন কমিশন কি করছে? শাহজাহান ওমর যে কাজটি করেছেন এটা নিন্দনীয়, এবং অন্যরা যে কাজগুলো করছে সেটা ততটাই নিন্দনীয়, বরং আরও বেশি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সারা দেশে ৩৩৮ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির বিষয়টি রয়েছে প্রক্রিয়াধীন। বিশেষজ্ঞরা বলছেন, ঢালাওভাবে এই বদলির নির্দেশনা অযৌক্তিক। ঢালাওভাবে সব ইউএনও সব ওসিদেরকে বদলি করে ফেলবো, এ ধরনের কোনো আদেশ বোধহয় নির্বাচন কমিশন দেয়নি, কারণ দিলে পরে কোনো লাভ হবে না। সব ওসি পক্ষপাত দুষ্ট, নূতন নিয়ে আসলে সব হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে না। নির্বাচন কমিশন এই আইনগুলোকে প্রয়োগ করার ক্ষেত্রে তার সমস্যাটা কি কোথায়? একটা জিনিস তো অস্বীকার করা যাবে না যে এই মুহূর্তে বাংলাদেশে সবাই ভীতস্ত। সাধারণ মানুষ বারবার বিশ্বাস করছে রাজনৈতিক দলগুলোকে, বারবার তাদেরকে ক্ষমতায় বসাচ্ছে, বারবার তারা জনগণকে বিট্রে করছে। ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদের দাবি, এসব সহিংসতা ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশনের উচিত পদত্যাগ করা। আর নির্বাচনকে ঘিরে সহিংসতাকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় মিগজাওমের প্রভাবে রাজধানী সহ সারা দেশে রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় 6 ঘন্টায় 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে সকাল থেকে বেশ ভোগান্তি পোহাতে হয় খেটে খাওয়া এবং কর্মজীবী মানুষকে। যানবাহনের সংখ্যা সীমিত থাকায় কিছুটা বেগ পেতে হয় তাদের। এদিকে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আমাদের অফিস করার কারণে এই কারণে বৃষ্টির মধ্যেও বের হচ্ছে, কারণ আমাদের কর্মজীবন। চরম ভোগান্তি। সকালবেলা তো বেরোইছি যে ভালোভাবে বেরোবো, কিন্তু বৃষ্টিতে সাংঘাতিক সমস্যা। ভোগান্তি তো আছেই, আবার হচ্ছে মানে রাস্তায় এমনি এলিভেটেড দিয়ে আসছে, ওইটা ফ্রি আছে, নিচে দিয়ে এখনো সকাল সকাল বোঝা যাচ্ছে না কি অবস্থা, পরবর্তীতে জানা যাবে কি হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।